तो कभी कभी वोटर लिस्ट खराब है, कभी ईवीएम खराब है, कभी ये खराब है, कभी काउंटिंग में एआरओ की टेबल पे आदमी नहीं है, 150 डीएम से बात कर ली। व्हाट इज दिस हैपनिंग इन द कंट्री? व्हाट इज दिस हैपनिंग इन द कंट्री? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, 4 জুন কালকে সত্যি সত্যি বিরোধীদের মাথার উপরে বড় কোনো বোমা পড়বে কিনা সেটা তো কালকেই জানা যাবে। কালকে বেলা 11টা 12টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে বিরোধীদের এই যে তরপানি আদৌ আনন্দে পরিণত হবে নাকি দুঃখে পরিণত হবে। তবে তার আগে এদিন নির্বাচন কমিশন যে কাজটা করলো, দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার যে কাজটা করলেন, তাতে বলতেই হয় যে এই বিরোধীদের উপর রীতিমতো তিনি বোমা ফাটালেন। দু গালে কিন্তু একবারে কষিয়ে চরটা থাপ্পড়টা মেরে দিলেন। থাপ্পড় মারারই কথা, কেননা এতদিন পর্যন্ত তো বিজেপির বিরুদ্ধে নানা কথা বিরোধীরা বলছিলেন। মানে এই তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, আপ, এই যে সমস্ত দল এতদিন বিজেপির বিরুদ্ধে নানা ধরনের নানা অভিযোগ করছিলেন। কিন্তু মাঝখান থেকে হঠাৎই এই যে এক্সিট পোলের রেজাল্ট, সেই রেজাল্ট আসার পর থেকে কোথাও যেন বিরোধীরা নির্বাচন কমিশনকেও কাঠগড়ায় দাঁড় করাতে শুরু করে দিয়েছেন। নির্বাচন কমিশনের দিকেও কিন্তু আঙুল তুলতে শুরু করে দিয়েছেন। তারা বলছেন যে তারাই নাকি জিতবেন, 295টি সিট একেবারে আসছে। কিন্তু এই কথা বলার পরেও তলে তলে এই গত দুদিন ধরে যেটা দেখা যাচ্ছে যে বিশেষ করে কংগ্রেস, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর কংগ্রেস ইলেকশন কমিশনকেও, দিল্লির মুখ্য নির্বাচন কমিশনকেও সন্দেহের চোখে দেখা শুরু করেছেন। আর কংগ্রেসের এই যে সন্দেহের চোখে দেখা, সেই তালে সবাই তাল দিচ্ছেন। এমনকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে নানা বড় বড় কথা বলছেন, অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে নানা মন্তব্য করছেন, কিন্তু দিল্লিতে যে তিনিও সোনিয়া ও রাহুলদের পেছনেই দাঁড়িয়েছেন, তাদেরকেই অনুসরণ করছেন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা মন্তব্যে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই যে দিন কয়েক ধরে নির্বাচন কমিশনকে টার্গেট করা, বিশেষ করে কংগ্রেসের, তারই কিন্তু এদিন জবাব দিতে দেখা গেছে নির্বাচন কমিশনার রাজীব কুমারকে। আর জবাব দিতে গিয়ে তিনি যা বলেছেন, যেভাবে তিনি বিরোধীদের একেবারে ভদ্র ভাষায় ধুইয়ে দিয়েছেন, তাতে এরপরে যদি বিরোধীদের লজ্জা থাকে, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে না যে লজ্জাও করে না, তো সেই লজ্জাও করে না, মানে সেই লজ্জাটা যদি বিরোধীদের থেকে থাকে, তাহলে হয়তো অন্তত তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আঙুলটা তুলবেন না। এবারের ভোটের রেজাল্ট যাই হোক না কেন, অন্তত নির্বাচন কমিশনকে তারা কাঠগড়ায় দাঁড় করাবেন না। আর তাদের যে যত রকমের অপচেষ্টা, বিরোধীদের যত রকমের অপচেষ্টা, সেই অপচেষ্টাগুলো হয়তো ভবিষ্যতে তারা আর করবেন না। এখন কি অপচেষ্টা বন্ধুরা, সেটা এই নির্বাচন কমিশনার রাজীব কুমারের যে মন্তব্য, রাজীব কুমারের যে বক্তব্য, সেই বক্তব্যেই শুনুন। मैंने 4M की बात की थी आपसे। एक छुपा हुआ 5वां MB था जो मुझे पता नहीं था। मिस्चीवियस नैरेटिव्स का एक 5वां M था जिसको हम वी फेल्ड टू अंडरस्टैंड। हम अपनी गलती मानते हैं। हमने फेक न्यूज, फेक नैरेटिव्स, पॉलिटिकल पार्टीज के बीच में चलेंगे, उनको लड़ाएंगे, किसी की पिक्चर किसी से लगाएंगे, ये सोचा था। उसको रोक दिया, हिंसा रोक दी, मनी रोक दी, मिस इन्फॉर्मेशन वहां रोक दी, एमसीसी भी बाय एंड लार्ज रोक दी। ये नहीं इसको पता ही नहीं था। तो आज पिक्चर दिखाता हूं आपको कि इसमें क्या था। एक पैटर्न था, सब बह गए उसमें और हम समझ ही नहीं पाए क्या हुआ। इलेक्शन कराएं, ये जो जितने लोग जीप ले लेके और ईवीएम्स ले लेके जा रहे थे धूप में, उनको देखें या इससे लड़ें। क्या था पैटर्न? पहले केस आता है इलेक्शन शुरू होने से पहले कि वोटर लिस्ट खराब है। पैटर्न देखिए, कंट्री को देखना चाहिए ये पैटर्न। मैंने कहा था एक बार पहले भी 16 मार्च में कि झूठ का एक बाजार है, उसमें बड़े गुब्बारे हैं जो फटते हैं। मैंने बताया था एक बार, लेकिन ये नहीं पता था कि वो हमारे ही सिर पे फट जाएंगे। ये नहीं पता था मुझे कैसे फटे, मैं बताता हूं। पहले वोटर लिस्ट आया, गलत है। केस चला बहुत लंबा, 15 दिन तक हमने इतना मोटा एक एफिडेविट बनाया, जवाब दिया। बाद में हुआ कि नहीं, सब ठीक है। बताइए ना हमें, जब अभी चुनाव नहीं हो रहा, जैसे कल से खत्म हो जाएगा, कि कहां की खराब है। कोई जगह की बताइए, हमें आके बताइए कि वहां की खराब है। 2-4% हो सकती है, 2-4-5 लोग गांव में हो सकते हैं, मैं दावा नहीं करता, पर 95-98% कहीं बताइए जहां गलती है। नहीं,
उससे चुनाव से तुरंत पहले आया कि कुछ लग जाए चिंगारी तो शायद कुछ खेलने का मौका मिले। चलिए, चुनाव शुरू हो गए तो ईवीएम शुरू हो गया, फिर केस आ गया। ये कौन सा केस था? लेट अस सी दिस, आई एम वेरी सीरियस अबाउट इट। एंड ये क्या कर सकता था ये भी बताता हूं आपको, कैसे देश में एनार्की फैला सकता था ये। जो पॉलिटिकल कंटेस्टेशन इतना हैवी है, वर्कर चार्ज्ड है, पॉलिटिकल एजेंट्स जो वर्कर जा रहा है फील्ड में, कैंडिडेट्स, सब में एक प्रतिस्पर्धा है, एक भावना है, और उनको अगर ये पता लगे कि आपके साथ गड़बड़ हो सकती है तो वो देखिए क्या भावनाएं फैल सकती हैं, क्या आग लग सकती है। सो 2023 का एक केस था जो उस समय पड़ा हुआ था, और हमारा रिप्लाई पड़ा हुआ था उसका उसी समय का, चुप। कब आया वो? पहली फेज से 4 दिन पहले। और 2019 में भी ऐसे ही आया था, एग्जैक्टली 2019 में फेज 1 के 4 दिन पहले आया था। एक बहुत बड़ा प्रदर्शन उस समय भी हुआ था। तो भाई 19 से 24 के बीच में कभी और ले आते ना, उसको ठीक कर लेते हम लोग। देयर इज ए पैटर्न, देयर इज ए डिजाइन। आई एम नॉट सेइंग टूल किट, बट देयर इज ए पैटर्न, देयर इज ए डिजाइन, लेट अस अंडरस्टैंड दिस। दूसरा, एक अनदर केस था जो 2019 में पड़ा हुआ था, वोटर टर्नआउट पे। वो भी 2019 से पड़ा हुआ है, उसमें भी हमने जवाब 2022 में जुलाई में दे दिया था, अप्रैल में। इतना मोटा जवाब है, हर चीज का जवाब है उसमें। वो भी चुप था। आज मैं बोल रहा हूं इस बात को, आपने पूछा इसलिए, बोलना नहीं चाहता था। वो भी चुप था। क्या उसमें आरोप लगा? कि हमने वोटर टर्नआउट का डाटा नहीं दिया और 1 करोड़ से बढ़ा दिया। यही तो आरोप था। समझ ही नहीं पाए हम। देखिए, आपको दिखाता हूं कैसे ना हमने वोटर टर्नआउट देने में देर की, और ना वोटर टर्नआउट का डाटा 1 नंबर से भी बढ़ सकता है। आई विल शो यू राइट नाउ। ये वोटर टर्नआउट ऐप आप सब लोग देखते होंगे, देखते हैं। हर दिन का जैसे आपको पता लगता है ऐसे हमें पता लगता है, बिकॉज ये 10 लाख बूथ से इसकी एक पैटर्न है। ये नीचे बूथ से धीरे धीरे ऊपर उठता है, उठते अगले दिन शाम तक जाके जितने 17C का टोटल है वो हो जाता है। कोई जो वो मैं पार्टीज दिखा रहा था, कोई मिट्टी से निकल के आ रहा है, कोई कहीं से निकल के आ रहा है। एवरी मोमेंट देखिए, एक जो राइट साइड में दिखाया है, मैं एक एग्जाम्पल दिखाता हूं आपको। ये फेज 1 का एग्जाम्पल है। 78 पॉइंट, सब किसी भी स्टेट का चेक कर लीजिए, अभी भी नेट पर है, अभी भी हमारी वेबसाइट पे है। 78.26 वॉज सपोज असम। तो अब इधर आइए लास्ट बट 1 में, उसको पीसी में देख लीजिए, पीसी वाइज में भी वही है। पीसी के नीचे असेंबली वाइज वही है। असेंबली वाइज, पीसी वाइज, स्टेट वाइज डाटा वाज ऑलवेज अवेलेबल एट एवरी मोमेंट। पहली फेज में सिर्फ क्या नहीं था, और ये चल रहा है पिछले 20-30 इलेक्शन से, ऐसे ही चल रहा है 2019 के बाद से। क्या नहीं था? जो पीसी और एसी का स्टेट वाइज टोटल है वो टॉप पे नहीं था, बस उतना सा नहीं था। अरे इलेक्टर्स का नंबर है, परसेंटेजेस हैं, तो टोटल नंबर निकाल लो भाई। अगर नहीं है तो गलती कैसे हो जाएगी? तो माहौल क्या बना? 1 करोड़ वोटर बना। तो कभी वोटर लिस्ट खराब है, कभी ईवीएम खराब है, कभी ये खराब है, कभी काउंटिंग में एआरओ की टेबल पे आदमी नहीं है, 150 डीएम से बात कर ली। व्हाट इज दिस हैपनिंग इन द कंट्री? ये फेक नैरेटिव है जो चल रहा है। हम इसको समझने में पूरी तरीके से फेल किए, ये हम एडमिट करते हैं। आप समझ गए हैं। तो जो आजकल इल्जामातों का दौर बुलंद है, तलखियों का बाजार गर्म है। आजकल इल्जामातों का दौर बुलंद है, तलखियों का बाजार गर्म है। पंच को पहले ही घेर लो, यानी पेशबंदी। जो एम्पायर है उसको पकड़ लो पहले से ही, पेशबंदी कर लो जिससे वो बोल ही ना पाए। पंच को पहले ही घेर लो, यानी पेशबंदी। मंजूर है इल्जाम लगाओ हम पर, शर्त इतनी कि साथ में सबूत भी हो। कैसे हमने 17C बदल दिया, कहां डाटा बदल दिया, कौन सी मशीन में बदल दिया, कौन सा रोल खराब हो गया, कहीं तो एक जगह का नाम बताओ ना भाई। तो बात करेंगे फिर आगे। मंजूर है इल्जाम तो लगाओ, मगर शर्त इतनी कि साथ सबूत भी हो। गोया कोई तो बात है, हर बार मुद्दई वही,
कचहरी वही, गवाह कोई नहीं। गम का इलाज, शक का इलाज तो हकीम लुकमान के पास भी नहीं। বন্ধুরা বুঝতেই পারছেন যে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার একেবারে স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ, নির্বাচন কমিশনের একটা বড় ভুল হয়ে গেছে, বড় একটা জিনিস কিন্তু বুঝতে ভুল হয়ে গেছে, বড় একটা ষড়যন্ত্র বুঝতে ভুল হয়ে গেছে। আর সেই ষড়যন্ত্রটা কি? আর সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে নির্বাচন কমিশনের যে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতা নষ্ট করার জন্য এই যে বিরোধীরা ভোটের আগে থেকে অপচেষ্টা শুরু করেছেন, নানা খেলা শুরু করেছেন, সেই খেলাগুলো নির্বাচন কমিশন বুঝতে পারেনি। নির্বাচন কমিশন সব কিছুর জন্যই তৈরি ছিল, কিন্তু বিরোধীরা নিজেদেরই দেশের একটি সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে একটা খেলা খেলবে, একটা ষড়যন্ত্র করবে, এইটা নির্বাচন কমিশন বুঝতে পারেনি। আর সেইটা এখন তারা বুঝতে পারছেন। কিভাবে বুঝতে পারছেন? মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার যেটা বলছেন যে এই যে বিরোধীদের ইভিএম মেশিন কিংবা নির্বাচন কমিশনকে নিয়ে নানা সন্দেহ, সেই সন্দেহর খেলাটা কিন্তু তখনই শুরু হয় যখন ভোট আসে। আর সেই খেলাটা প্রত্যেক বছরই চলে। 2019-এর লোকসভা ভোটের আগেও ঠিক একই খেলা বিরোধীরা খেলেছিলেন। কি খেলা খেলেছিলেন? মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার যেটা বলছেন যে ভোট শুরু হওয়ার ঠিক আগে বিরোধীরা পুরনো মামলা খুঁচিয়ে তোলেন। সুপ্রিম কোর্টে যেসব মামলা ইলেকশন কমিশনের বিরুদ্ধে পড়ে রয়েছে সেইগুলো মামলা খুঁচিয়ে তোলেন এবং সেই মামলাগুলোকে খুঁচিয়ে তুলে নির্বাচন কমিশনকে খাটো করে দেখানোর চেষ্টা করেন যে নির্বাচন কমিশন নাকি মোদী সরকারের হয়ে কাজ করছে। দেশে যখন কোনো লোকসভা নির্বাচন থাকে না তখন কিন্তু সেই মামলাগুলো মাসের পর মাস সুপ্রিম কোর্টে পড়ে থাকে, কিন্তু বিরোধীরা তখন সেগুলো ফিরেও তাকায় না, সেগুলো নিয়ে একটি কথাও বলে না, অথচ ভোট শুরু হতেই সেই মামলাগুলো তারা খুঁচিয়ে তোলেন। আর দ্বিতীয় কাজ কি করেন? দ্বিতীয় কাজ যেটা করেন যে ভোট শুরু হলেই এই বিরোধীরা তৃণমূল, কংগ্রেস, আরজেডি, সমাজবাদী পার্টি, আপ, এইসব দলের নেতারা ভোট শুরু হতেই নির্বাচন কমিশনের নানান খামতি সামনে নিয়ে আসতে শুরু করেন। অথচ ভোট যখন থাকে না তখন কিন্তু এইসব খামতি নিয়ে কোনো বিরোধী নেতা, কোনো বিরোধী দল কোনো কথা বলে না। ভোট শুরু হতেই যত রাজ্যের যত অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই বিরোধী দলের নেতারা করতে শুরু করে দেন। যদিও এইসব অভিযোগের কোনো সারবত্তা কিন্তু থাকে না, কোনো তথ্য প্রমাণ থাকে না, তাদের মুখে যা আসে, তাদের যেটা মনে হয় সেটাই কিন্তু তারা বলতে শুরু করে দেন। আর এই যে বিরোধীদের একটা খেলা, নির্বাচন কমিশনকে খাটো করে দেখানো, নরেন্দ্র মোদী সরকারের হয়ে কাজ করছে এটা প্রমাণ করার চেষ্টা, সমস্ত কিছুই কিন্তু নির্বাচন কমিশন এবার পরিষ্কার ধরে ফেলেছে। অন্তত মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের তেমনটাই দাবি। এখন বাস্তবে যদি আমরা বন্ধুরা দেখি তাহলে কিন্তু নির্বাচন কমিশনের এই যে আত্মোপলব্ধি, সেই আত্মোপলব্ধিটা কতটা সত্যি সেটা খেয়াল করলেই বুঝতে পারবেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ, সেই ভাষণের যে একের পর এক অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সেই অভিযোগগুলো পরপর সাজালেই কিন্তু নির্বাচন কমিশনের এই যে এই দিনের দাবি, সেই দাবিগুলোর সারবত্তা কিন্তু আপনারা বুঝতে পারবেন। খেয়াল করুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ভোট প্রচারের প্রথম দিকে কি বলেছিলেন যে 1 লাখের মতো ইভিএম নাকি বিজেপি লুকিয়ে রেখে দিয়েছে। কোথায় লুকিয়ে রেখে দিয়েছে কেউ জানে না, এবং সে নিয়ে রীতিমতো সুপ্রিম কোর্টে মামলাও হয়েছিল। মামলায় কি হলো? সুপ্রিম কোর্ট বিরোধীদের দুগালে দুটো থাপ্পড় দিয়ে বাড়ি পাঠিয়ে দিল, বুঝিয়ে দিল যে এইসব বাদরামি করার জায়গা এটা না। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়রা কি অভিযোগ তুললেন যে ভোটার লিস্টই নাকি ভুয়ো, ভোটার লিস্টটা নাকি বিজেপি নিজের মতো করে তৈরি করেছে। সে নিয়েও সুপ্রিম কোর্টে মামলা হলো, যথারীতি থাপ্পড় কষিয়ে দেওয়া হলো। তারপর কি অভিযোগ এলো? তারপরে অভিযোগ হলো যে ইভিএম মেশিন নাকি খারাপ, ইভিএম মেশিন নাকি হ্যাক করে নিয়েছে বিজেপি, যে বোতামেই চাপ দেওয়া হচ্ছে সেই বোতামের ভোটই নাকি বিজেপিতে চলে যাচ্ছে, পদ্মে চলে যাচ্ছে। সে নিয়েও সুপ্রিম কোর্টে মামলা হলো। সুপ্রিম কোর্ট যথারীতি আবার থাপ্পড় কষালো, এবং শেষ পর্যন্ত এই যে ভোটের এক্সিট পোলের রেজাল্ট, সেই রেজাল্ট দেখে এখন মমতা বন্দ্যোপাধ্যায়রা কি দাবি করছেন যে নির্বাচন কমিশন কোনো খেলা যদি না খেলে তাহলে নাকি বিজেপি 150 কিংবা 180 সিটের একটি আসনে বেশি পাবে না। মানে নির্বাচন কমিশন বিজেপির হয়ে যদি না কাজ করে তাহলে এবার ওই ইন্ডি জোটেরই নাকি সরকার হবে। এখন এক্সিট পোল তো বলেই দিয়েছে যে বিজেপি 450-র কাছাকাছি আসন নিয়ে ফের ক্ষমতায় আসছে। তার মানে কি দাঁড়াচ্ছে?
তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ভোটের রেজাল্টের পরই এই বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীরা, সোনিয়া গান্ধীরা যেটা করবেন সেটা হচ্ছে যে ইভিএম নিয়ে ফের একটা মরা কান্না কিন্তু তারা শুরু করবেন। যথারীতি তাদের যে হার, তাদের যে পরাজয়, সেই পরাজয় নিয়ে কিন্তু তারা মানুষকে আবার বোকা বানানোর চেষ্টা করবেন যে এই নির্বাচন কমিশন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের হয়ে, বিজেপির হয়ে কাজ করেছে বলেই তারা হেরে গেছেন। অথচ এখন পর্যন্ত কিন্তু সব ঠিকঠাক আছে। এখন পর্যন্ত তারা দাবি করছেন যে 295টি আসন নাকি তারা পাবেনি। আর যদি সত্যি সত্যি সেটা হয়ে যায় তাহলে কিন্তু তাদের কাছে নির্বাচন কমিশন একেবারে ঠিক, ইভিএম মেশিন টেশিন সব ঠিক, ভোটার লিস্ট সব কিছুই ঠিক। কিন্তু যদি এক্সিট পোলের হিসাব অনুযায়ী ভোটের রেজাল্ট বিজেপির দিকে যায়, নরেন্দ্র মোদীর দিকে যায়, তাহলেই কিন্তু সমস্ত কিছু খারাপ হয়ে যাবে। সমস্ত কিছু নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়রা মরা কান্না শুরু করে দেবেন। আর এই মরা কান্নাটা তারা তখনই কাঁদেন যখন তাদের বিরুদ্ধে ভোট যায়। 2021-এর বিধানসভা নির্বাচনে সেই একই মেশিন, একই ইভিএম মেশিন, একই নির্বাচন কমিশন নির্বাচন করিয়েছে। সেবার মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হয়েছেন। কিন্তু সেবার ইভিএম মেশিন নিয়ে, ইলেকশন কমিশনের কোনো কাজ নিয়ে তাদের কোনো আপত্তি ছিল না। যত আপত্তি এই মোদির কাছে তাদের হার নিয়ে। তো এখন আর কয়েক ঘন্টা বাকি। এই কয়েক ঘন্টা পরে বিরোধীদের আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাসী হয়ে তারা বলছেন, কনফিডেন্স, মানে মুখ দিয়ে কনফিডেন্স ঝলকে পড়ছে যে তারাই জিতছেন। এই যে কনফিডেন্স নাকি ওভার কনফিডেন্স, এটা কোথায় থাকে সেটা 4 তারিখের দুপুরবেলাতেই বোঝা যাবে। কিন্তু তার আগে নির্বাচন কমিশন যে কাজটা করলো তাতে বলতেই হয় যে বিরোধীদের অন্তত এবার একটু লজ্জা করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীদের এবার একটু লজ্জা হওয়া উচিত, অন্তত যাতে তারা নির্বাচন কমিশনের দিকে আঙুলটা না তোলেন। তাদের নির্বাচন কমিশনের কোনো কাজ নিয়ে আপত্তি থাকতেই পারে, নির্বাচন কমিশন সেটা স্বীকার করছে। নির্বাচন কমিশন এটাও স্বীকার করছেন যে হ্যাঁ, এবারের এই গরমে এভাবে নির্বাচন করানোটা ঠিক হয়নি, কমিশনের উচিত ছিল এই ভোটটাকে আগে করানো, গরম আসার আগেই এই ভোটটা করিয়ে দিলে ভালো হতো। এটা আগামীবার থেকে তারা অবশ্যই মাথায় রাখবেন। কিন্তু 2 মাসের কমে ভোট করানো যাবে না। যেভাবে এত বিপুল আয়োজন করতে হয়, এত নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপত্তা রক্ষীদের নিয়ে যেতে হয়, তাতে 2 মাসের কমে এত বড় নির্বাচন, যেটা কিনা সারা বিশ্বের বড় নির্বাচন, সেই নির্বাচনটা কিন্তু 2 মাসের নিচে হবে না। তবে গরমটাকে এড়াতে 1 মাস আগে ভোট করানো যেতে পারে, নির্বাচন কমিশন সেটা স্বীকার করছেন। তো এই ধরনের কোনো যদি সাজেশন, কোনো পরামর্শ বিরোধীদের থেকে থাকে তাহলে তারা নির্বাচন কমিশনকে দিতেই পারে। আর নির্বাচন কমিশনের কোনো কাজ নিয়ে তাদের যদি সন্দেহ হয় তাহলে যখন ভোট থাকে না, নির্বাচন কমিশন যখন খালি পড়ে থাকে, তখন গিয়ে তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে সেটাকে ঠিক করানোর কথা বলতেই পারেন। তথ্য প্রমাণ দিলে পরে সেসব অবশ্যই ঠিক হবে। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে সেটা তারা করেন না। তারা এইসব কখন অভিযোগ তোলেন? ভোট এলে, ভোট শুরু হয়ে গেলে। আর এই সব অভিযোগের তারা কোনো তথ্য প্রমাণও দিতে পারেন না। তো এই যে বারবার নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে বদনাম করার চেষ্টা, যে নির্বাচন কমিশন বিরোধীরা জিতলে পরে ভালো হয়ে যায় আর বিরোধীরা হেরে গেলে পরে খারাপ হয়ে যায়, মোদির হয়ে যায়, সেই নির্বাচন কমিশনকে কি এইভাবে গালাগালি দেওয়াটা বিরোধীরা বন্ধ করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়রা বন্ধ করবেন? বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।